প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছো। এর আগে আমরা আমাদের 12 ক্লাসে একটা কবিতা পড়েছি, শিকার, জীবনানন্দ দাশের। নিশ্চয়ই তোমরা পড়েছো, মনে আছে। আজকে আমরা তোমাদের সামনে এসেছি আবার। আমরা আমাদের একটা গদ্য শুরু করব। তোমাদের যে 3টে গদ্য আছে, সেই 3টে গদ্য হচ্ছে, একটি কে বাঁচায় কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায়, একটি ভাত মহাশ্বেতা দেবী, আর একটি ভারতবর্ষ সৈয়দ মুস্তাফা সিরাজ। তো আজকে আমরা আমাদের প্রথম গদ্য কে বাঁচায় কে বাঁচে শুরু করব। কে বাঁচায় কে বাঁচে দেখো লিখে দিয়েছি এখানে, লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। মূল গ্রন্থের নাম মহামন্বন্তর। লেখাটি প্রথম প্রকাশ হয়েছিল 1943 সালে ভৈরব পত্রিকার শারদীয়া সংখ্যায়। তো আমরা এই গল্পে যাওয়ার আগে মানিক বন্দ্যোপাধ্যায় এবং গল্পের প্রেক্ষাপট সম্পর্কে একটু জেনে নিই, তাহলে সুবিধা হবে। মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন খ্যাতনামা ঔপন্যাসিক। আমরা বলে থাকি যে রবীন্দ্র, বঙ্কিম, শরৎ, এই ত্রয়ী সাহিত্যিকের পরে বাংলা সাহিত্যে যে 3 বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব ঘটেছিল। 3 বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছো কাদের নাম বলছি? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়। এবং এই 3 বন্দ্যোপাধ্যায় কিন্তু বাংলা সাহিত্যে 3টি ভিন্ন ভিন্ন দিককে উন্মোচিত করেছিলেন, যে দিকগুলি আমরা ইতিপূর্বে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র ও শরৎচন্দ্রের সাহিত্যে পাবো না। সেই আমরা ত্রয়ী বন্দ্যোপাধ্যায় থেকে আমরা মানিক বন্দ্যোপাধ্যায় আসছি। বলে থাকি আমরা যে মানিক বন্দ্যোপাধ্যায়ের যে গল্প উপন্যাসগুলি দেখি, তার প্রত্যেকটি গল্পের উপন্যাসে যে মূল সুর, সে মূল সুর দেখব আমরা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, মনস্তাত্ত্বিক সংঘাত তার গল্পের একটা মূল বৈশিষ্ট্য, তার উপন্যাসের মূল বৈশিষ্ট্য। সে তুমি পুতুল নাচ ইতিকথা উপন্যাস পড়ো, পদ্মা নদীর মাঝি পড়ো, বা মনে করো তার ছোট গল্প ওই পাশ ফেল, সরীসৃপ, যেগুলি পড়ি না, প্রাগৈতিহাসিক যেগুলি পড়ি না কেন, দেখবো আমরা যে সেই সব গল্পের মধ্যে কিন্তু বা উপন্যাসে কিন্তু বাইরের ঘটনার চেয়ে চরিত্রের যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, সংঘাত, সেগুলি কিন্তু বেশি করে স্থান পেয়েছে। আমাদের যে গল্প কে বাঁচায় কে বাঁচে তার ব্যতিক্রম নয়। আমার গল্প পড়তে গিয়ে আমরা দেখব তার জীবনকাল 1908-1956, 48 বছরের তার জীবন। তার মধ্যে 1928 তার প্রথম গল্প অতসী মামি প্রকাশিত হয়। তাহলে বুঝতে পারছো তার সাহিত্য জীবন মোটামুটি 20 বছর। এই 20 বছরে প্রায় 40খানার মতো তার উপন্যাস আছে, প্রায় 200 ছোটো গল্প আছে, নাটকও আছে। বুঝতে পারছো যে তার সাহিত্য জগতের যে সর্বকালীন তার যে বিচরণ, সেই বিচরণে কিন্তু তার সেই বহুধা বিস্তৃত সাহিত্যকর্ম তার আছে। সেই গল্পকারের, সেই উপন্যাসিকের আমরা গল্প করব কে বাঁচায় কে বাঁচে। গল্পের প্রেক্ষাপটে মনে রাখবো, দেখো দিয়েছি বলেছি 1943-এ প্রকাশ। আমরা যদি 1943 এই কাল দেখি, আমরা কি দেখবো? আমরা যে একেবারে অন্তিম পর্ব কিসে না, আমাদের স্বাধীনতা আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন এবং আরও বিস্তৃতভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই প্রেক্ষাপট কিন্তু গল্পের মধ্যে আছে। সেই সময় সেই আমাদের সেই কুখ্যাত বলি বা বিখ্যাত বলি 1350-এ মন্বন্তর, অর্থাৎ 1943। 1943-এ যে মন্বন্তর হয়েছিল, সেই মন্বন্তর কিন্তু যে সাধারণ আমরা জানি প্রাকৃতিক কারণে হয়, সে প্রাকৃতিক কারণে কিন্তু হয়নি। আমরা দেখব ইংরেজ সরকারের, ব্রিটিশ সরকারের একদিকে তার সৈন্যদের জন্য সেই খাদ্য সংগ্রহ, খাদ্য সঞ্চয়, অন্যদিকে সেই সরকারের মদতে বা প্রচ্ছন্ন সমর্থনে কালোবাজারি মজুতদারদের সেই খাদ্যবস্তুকে, খাদ্যশস্যকে গোলাজাত করা, গুদামজাত করা, কালোবাজারে বিক্রি করা, এইসব মিলেই কিন্তু সেই 1350-এ সেই কুখ্যাত মন্বন্তর ঘটেছিল। বা আরও দেখবো আমরা, তোমরা এই মন্বন্তরে আরও বিস্তৃত আর ভালো চিত্র পাবে যদি তোমরা বিজয়ন ভট্টাচার্যের নবান্ন নাটক পড়ো। সেখানে দেখবে কীভাবে সেই
মন্বন্তর, সেই দুর্ভিক্ষের করাল গ্রাস এই গোটা বাংলার গ্রামাঞ্চলকে সে ছেয়ে ফেলেছিল। সেই পটভূমিতে আমাদের কে বাঁচায় কে বাঁচে গল্প লেখা। গল্পের কাহিনীকে যদি আমাদের ভাষায় বলি, খুব ছোট্ট করে আমরা গল্প পড়বো, আমরা প্রত্যেক লাইন পড়বো, ব্যাখ্যা করে দেখব কি আছে। যে গল্পের যে চরিত্র মৃত্যুঞ্জয়, মধ্যবিত্ত মানসিকতার এক চরিত্র। সে সদাগরি অফিসে চাকরি করে, মোটামুটি সচ্ছল অবস্থা। সেই মৃত্যুঞ্জয় একদিন অফিস যাওয়ার পথে যে এক দুর্ভিক্ষ পীড়িত মুমূর্ষুকে দেখতে পেল ফুটপাথে। সেই দেখার পরে তার যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ায় কিন্তু এই গল্পের গতি প্রকৃতি, ঘটনা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেছে। আসলে এই গল্পের মধ্যে ঔপন্যাসিক যেন সেই মধ্যবিত্তের স্বপ্ন বিলাস, তার সেই অনেক কিছু করার স্বাদ, কিন্তু পারিপার্শ্বিক প্রতিকূল পরিস্থিতি তার সেই স্বাদ পূরণে প্রতিনিয়ত বাধা সৃষ্টি করে চলে। এই যে স্বপ্ন আর স্বপ্নভঙ্গ, এই যে টানাপোড়েনে কিন্তু এই গল্পের পরিণতি, অর্থাৎ আমার কেন্দ্রীয় চরিত্র মৃত্যুঞ্জয় পরিণতি। প্রত্যেকে বই বের করো, ওরা বইটির সামনে নিয়ে বসো, আমরা লাইন বাই লাইন পড়বো। কোনো জায়গায় কোনো অসুবিধে হলে পারে তোমরা জিজ্ঞাসা করবে, আমি লাইন দাগিয়ে দেব। কি বলছেন দেখো, শুরু করছেন যে সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো, অনাহারের মৃত্যু। লাইনটা দাগিয়ে রাখো। আমরা জানি যে ছোট গল্প এমন একটি শিল্পকর্ম যে গল্পের প্রথম লাইনটি জ্যামুক্ত তীরের মতো মূল লক্ষ্যবিন্দুতে গিয়ে বিদ্ধ করে। এবার দেখো, যখনই আমরা লাইনটা দেখি, সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো, অনাহারের মৃত্যু। বুঝতে পারছি এই গল্পটির যে প্রথম লাইন, এই লাইনটি হবে এই গল্পের মূল সুর, মূল বাঁধনি। এবং সত্যি তাই দেখব যে ঠিক যে সুর নিয়ে গল্পের শুরু হলো, সেই সুরের পরিণতি যেন গল্পের শেষ। এবং শেষে গিয়েও দেখবো আমরা রবীন্দ্রনাথের সেই কথা, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইল না শেষ। কীভাবে এই গল্প শেষ করেও আমাদের মনে, পাঠকের মনে অতৃপ্তি থেকে যাও, সেটাও আমরা গল্পের শেষে আলোচনা করতে গিয়ে দেখব। তারপরে কি, এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল ফুটপাথে মৃত্যুর কথা, আজ চোখে পড়ল প্রথম। এতদিন সে শুনেছে, হয়তো খবরে শুনেছে, লোকমুখে শুনেছে, কিন্তু নিজের চাক্ষুষ প্রত্যক্ষ করেনি। আজ প্রথম আপিস যাওয়ার পথে সে দেখল। এরপরে লেখক একটু করে বলছেন, কারণ তোমরা জানো যে একটা চরিত্রকে বুঝতে গেলে পারে তার যে ক্রিয়া প্রতিক্রিয়া, মানুষ বিবর্তন, তার চরিত্রের মধ্যে দিয়ে বুঝতে পারি আমরা কি, তার পরিবেশ, তার আচরণ। এটাই লেখক বলছেন যে পরিবেশ কেমন। আগে এবার বলছেন, ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, নইলে দর্শনটা অনেক আগে ঘটে যেত সন্দেহ নেই। বলেই দিচ্ছেন এই যখন দুর্ভিক্ষে করাল গ্রাসের চিত্র ফুটপাতে হাঁটলে পরে অহরহ সে দেখতে পারত, কিন্তু তার হাঁটা প্রয়োজনই পড়ে না। কেন বলছেন, বাড়ি থেকে বেরিয়ে দুপা হেঁটে সে ট্রামে ওঠে, নামে গিয়ে অফিসেরই দরজায়। বাড়িটা তার শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে যে সে পাড়ায় ফুটপাথও বেশি নেই, লোকে মরতো জানা বেশি। আর চাকর ও ছোট ভাই তার বাজার ও কেনাকাটা করে। বুঝতে পারছো, তার পরিবেশটাই এমন, তাকে বেশি বাইরে হাঁটাহাঁটি করতে হয় না। এক কথায় মধ্যবিত্ত পরিবারের সচ্ছল অবস্থা তার জীবনের আছেই। হাট বাজারও করতে হয় না, হাঁটাহাঁটিও করতে হয় না, তার বাড়িতে চাকর ভাই এরা সেই কাজগুলি করে থাকে। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। খেয়াল করে দেখো, আগেই বলেছি যে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখক প্রতিভার বৈশিষ্ট্য হচ্ছে বাইরের ঘটনার চেয়ে মানুষ পরিবর্তন, মানুষ বিক্রিয়া সংঘাতে কিন্তু গল্পের চরিত্রের গতি প্রকৃতি নির্দিষ্ট করে। এখানেও তাই, দৃশ্য দেখার পরে কি হলো, মৃত্যুঞ্জয়ের শরীরটা অসুস্থ হয়ে গেল, তার ভিন্ন প্রতিক্রিয়া দেহে শুরু হয়ে গেল। কীরকম, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়। আমরা কি জানি যে শরীরে আঘাত পেলে পরে শরীরে তার প্রতিক্রিয়া হয়, কিন্তু মৃত্যুঞ্জয় এমনই আশ্চর্য সংবেদনশীল, এমনই আবেগপ্রবণ, তার শরীরে আঘাতের প্রয়োজন নেই, তার মনে আঘাত পেলে পারে, বেদনা পেলে পারে,
করুণ দৃশ্য দেখলে পারে তার প্রতিক্রিয়া যেন শরীরে হয়। মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ। অর্থাৎ যেমন ঠিক মনে করো ওই শরীরে সূঁচ ফোটালে যে সে কষ্ট হয় আমাদের, ওই মানসিক বেদনাবোধের সঙ্গে শারীরিক সেই কষ্টবোধ সে অনুভব করতে পারে। অফিসে পৌঁছে নিজের ছোট কুঠরিতে ঢুকে সে যখন ধপ করে চেয়ে বসে পড়ল, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। কাবু মানে অসহায়, যেন সে নিজের মধ্যে নিজের বশে আর নেই। অফিসে ঢুকে নিজের ঘরে বসে সে অসহায় পড়েছে। একটু বসেই তাই উঠে গেল কল ঘরে। একটু বসার পরে সে উঠে কল ঘরে গেল। দরজা বন্ধ করে বাড়ি থেকে পেট ভরে যত কিছু খেয়ে এসেছিল, ভাজা, ডাল, তরকারি, মাছ, দই আর ভাত, প্রায় সব বমি করে উগড়ে দিল। খেয়াল করে দেখলো দৃশ্য, কিন্তু শারীরিক প্রতিক্রিয়ায়, শারীরিক যন্ত্রণায় সব কিছু সে উগড়ে দিয়ে এলো যা কিছু খেয়ে এসেছিল। পরের দৃশ্য কি দেখি, পাশের কুঠরি থেকে নিখিল যখন খবর নিতে এলো, নিখিল অন্তরঙ্গ বন্ধু, অফিসের সহকর্মী, সে খবর নিতে এসেছে বন্ধুর কাছে কি ব্যাপার, কি খবর তার। কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাঁচের গ্লাসে জল পান করছে। গ্লাসটা খালি করে নামিয়ে রেখে সে শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল। কলঘর থেকে এসে এক গ্লাস জল তুলে নিয়েছে টেবিল থেকে, সেই কাঁচের গ্লাসে জল খেয়ে সেই গ্লাসটা নামিয়ে রেখে শূন্য দৃষ্টি মানে ভাবলেশীন, সে কোনো কিছু যেন আর ভাবতে পারছে না, সে বেশি তাকিয়ে রইল দেয়ালের দিকে। পরের পৃষ্ঠা চলে এসো। অফিস, এবার দেখো নিখিল আর মৃত্যুঞ্জয়ের একটা তুলনা, একটা সম্পর্ক লেখক বলছেন। অফিসে সে আর নিখিল প্রায় সমপদস্থ, অর্থাৎ পদাধিকারে দুজনই প্রায় সমান, মাইনে দুজনের সমান। একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায়। খেয়াল করে দেখো, মৃত্যুঞ্জয় কিন্তু নিখিলের সমপদস্থ, কিন্তু বাড়তি দায়িত্ব নেওয়ার তার একটা ক্ষমতা আছে, সে কাজ করতে চায়, কাজ করতে জানে। আমরা দেখব এই মৃত্যুঞ্জয় বিবর্তন শেষে আমরা কীভাবে দেখতে পাচ্ছি। নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক। নিখিল একটু আলসে প্রকৃতির, কিন্তু তীক্ষ্ণ বুদ্ধির, আর একটু রোগা, ক্ষীণ। মৃত্যুঞ্জয় 2 বছর আগে বিয়ে করে 8 বছরে সে মোটে 2টি সন্তানের পিতা হয়েছে। সংসারে তার নাকি মন নেই। অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়। খেয়াল করে দেখো কি বলছেন, মৃত্যুঞ্জয় 2 বছর আগে বিয়ে করে 8 বছরে সে মোটে 2টি সন্তানের পিতা হয়েছে। পরে ভাবনা হতে পারে এখানে যে লেখক কেন কথাটা বলছেন, আসলে তা না। আমরা আগে বলেছি যে সাহিত্য কিন্তু সমাজ নিরপেক্ষ নয়, সমাজ সাপেক্ষ, সমাজের মুকুট, সমাজের আয়না। যখন তিনি গল্প লিখছেন 1943, 40 বা 50 সেই সময় কিন্তু সন্তান হিসেবে দুটো খুব কম দেখা যায়। 4-5টা সন্তান কিন্তু স্বাভাবিক ছিল, স্বাভাবিক একটা সামাজিক চিত্র। তো লেখক সেটাই বলছে যে আসলে 8 বছরে সে বিয়ে শাদী করেও সে মাত্র 2টি সন্তান পিতা হয়েছে। কেন না, সংসারে তার নাকি মন নেই। এবং দেখো নিখিল যে তার মানুষ জগৎ তৈরি করেছে, একটা তার যেন প্রিপ্ল্যান্ড, সে আগে থেকে ঠিক করে নিয়েছে সে কীভাবে জীবন কাটাবে, কীভাবে সে সময় অতিবাহিত করবে, কীভাবে। দাগের লাইনটা আমাদের লাগবে, অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়। সে বেশি ওই বাইরের জগতে বিচরণ পছন্দ করে না, বই পড়ে আর নিজস্ব ভাবনা চিন্তা জগতে জীবনটা কাটিয়ে দিতে চায়। এটাই তার মানস বৈশিষ্ট্য। এবার দেখো নিখিলের কাছে তার বন্ধু মৃত্যুঞ্জয় কেমন। অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে। মৃত্যুঞ্জয়কে কিন্তু প্রত্যেকে পছন্দ করে, এই একটা বাক্যে বুঝতে পারছি তার বন্ধু নিখিলের কথাতে। নিখিলও তার পছন্দ করে, কিন্তু কি হয়তো মৃদু একটু অবজ্ঞার সঙ্গে ভালোবাসে। খেয়াল করে দেখো, ভালোবাসার অবজ্ঞা বিশেষণটি আগে ব্যবহার করেছেন। কেন এই হোক, তারপরে আমরা ব্যাখ্যাটা দেখব। মৃত্যুঞ্জয় শুধু নিরীহ, শান্ত, দরদি
ভালো মানুষ বলে নয়, সৎ ও সরল বলেও নয়। মৃত্যুঞ্জয় কীরকম? নিরীহ, শান্ত, দরদ, ঠিক আছে। আর কি? সৎ, সরল, এই সবগুলি গুণই তার আছে। এই জন্য যে ভালোবাসা তা নয়। কেন? মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে লাইনটা দাগিয়ে রাখো। মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। কেন বলছেন? দেখো, যে সবচেয়ে পচা, সবচেয়ে প্রাচীন আদর্শ ঐতিহ্যবাদ, এই জন্যই বলছেন। দেখো, আমরা প্রত্যেকেই কিন্তু একটা ভাবনা অগোচরে পোষণ করে থাকি যে সব মানুষ ভালো থাকবে, সব মানুষ সব কিছু সমান ভোগ করবে। কিন্তু দেখো, বাস্তবতা হয় কি? আমরা প্রত্যেকে কিন্তু চাই যে এমন একটা সমাজ তৈরি হোক, এমন একটা দেশ হোক, যে দেশে বা যে সমাজে প্রত্যেক মানুষ সুখী থাকবে, শান্তিতে থাকবে, কোনো দুঃখ কষ্ট থাকবে না। এটা তো আমরা চাই। তাই দেখতে পাই আমরা কি, এইবার দেখো, যদি আমরা এই আদর্শিক ভাবনাকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য জীবনকে লড়িয়ে দেখতে চাই, হতেই হবে। এই ভাবনা নিয়ে কেউ যদি জীবন কাটাতে যায়, তাকে আমরা কী বলবো? সোনার পাথর বাটির মতো। আসলে মৃত্যুঞ্জয় এই সোনার পাথর বাটিকেই যেন বিশ্বাস, আদর্শ মনে করে। আর এই জন্যেই কিন্তু বলছেন লেখক নিখিলের মধ্য দিয়ে যে সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। আর এই কারণে কিন্তু নিখিল তাকে পছন্দ করে। মৃত্যুঞ্জয় দুর্বল চিত্ত, ভাবপ্রবণ, আদর্শবাদী হলে কোনো কথা ছিল না। এবার বলছেন লেখক, মৃত্যুঞ্জয় যদি সে দুর্বল চিত্ত হতো, ভাববাদী হতো, আদর্শবাদী হতো, তাহলে কোনো কথা ছিল না। কেন? না, দুটো খোঁচা দিয়ে খেপিয়ে তুললেই তার মনে পুঞ্জ পুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞ করে দিত, তাকে তুচ্ছ করে দিত। তার সে কথাগুলিকে সে আস্তে আস্তে সে যুক্তি খণ্ডন করতে পারত। তা কিন্তু নয়। কি? কিন্তু মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া স্লথ, নিস্তেজ নয়। তাকে খুব গুরুত্বপূর্ণ কথা মৃত্যুঞ্জয় চরিত্রের দিক থেকে। কি বলছেন? মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া স্লথ, ধীরে চলে, কিন্তু নিস্তেজ নয়, তেজহীন নয়। তার সেই চিন্তার মধ্যে, তার সেই কথার মধ্যে একটা যুক্তি আছে, একটা দৃঢ়তা আছে। আর এইখানেই কিন্তু কি হয়? নিখিল হেরে যায়। কীরকম? শক্তির একটা উৎস আছে তার মধ্যে, অব্যয়কে শব্দরূপ দেওয়ার চেষ্টায় যে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে মানুষের জগতে, তারই একটা অংশ। তাই কি হচ্ছে? নিখিল পর্যন্ত তাই মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে। মৃদু ঈর্ষার সঙ্গেই সে তখন ভাবে যে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না। এমনই যে সে পচা আদর্শ, পচা ঐতিহ্যের সেই ধারণাকে সে বহন করছে, কিন্তু সেই পচা ঐতিহ্য, পচা আদর্শ হলে পরেও তার পেছনে দৃঢ়তা আছে, যুক্তি আছে। যে যুক্তির কাছে নিখিল তার চিন্তা দিয়ে, তার কথা দিয়ে তাকে অটল রাখতে ভেঙে ফেলতে পারে না, চূর্ণ করতে পারে না। পরিণতিতে কী হয়? নিখিলও তার কাছে হেরে যায়। আর ঠিক সে সময় কী মনে হয়? মৃদু ঈর্ষার সঙ্গে সে তখন ভাবে যে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না। অর্থাৎ সেও তখন নিজেকে মনে করে যে না, মৃত্যুঞ্জয় বোধহয় ঠিক, তার মতো হলেই ভালো হতো। এগুলি কিন্তু নিজে অনুমান করলো। তারপরে কি? মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারলো বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে। এরকম দেখেই, মৃত্যুঞ্জয়কে দেখে নিখিল বুঝতে পারলো যে সমস্যার সঙ্গে সে লড়াই করছে, ভেতরে ভেতরে সংঘর্ষ হয়েছে। কীরকম? এবার শ্বাসশীতে আটকানো মৌমাছির মতো সে মাথা ঘুরছে সে স্বচ্ছ সমস্যার অকারণ, অর্থহীন, অনুচিত কাঠিন্য। খেয়াল করে দেখো, শ্বাসশীতে আটকানো মৌমাছি, খেয়াল করে দেখবে যে মনে করো একটা কাঁচের জানলায় একটা মৌমাছি বারবার ঠক্কর খাচ্ছে বেরিয়ে যাওয়ার জন্য। সে জানলাতে বুঝতে পারছে না, ভাবছে বাইরে বিস্তৃত খোলা মাঠ, খোলা আকাশ। সে কিন্তু ওখানে ঠক্কর দিচ্ছে, সে কিন্তু একটু সরে বাইরে খোলাটায় যাচ্ছে না। ঠিক নিখিলের মনে হচ্ছে মৃত্যুঞ্জয় যেন সেই শ্বাসশীতে মাছির মতো, মৌমাছির মতো, সে ওইখানেই বারবার ঠক্কর, বারবার ঘা দিচ্ছে। একটু বাইরে যদি বের হতো
চিন্তাকে যদি ছড়িয়ে দিত তাহলে কিন্তু ওই একই জায়গায় তাকে ঠক্কর খেতে হতো না, দিতে হতো না। অর্থাৎ আজকে যে সমস্যা জীর্ণ হয়েছে মৃত্যুঞ্জয়, তা হতো না। অতএব কি হলে তোমার? নিখিল সন্তর্পণে প্রশ্ন করলো। বেশ সতর্ক হয়ে সন্তর্পণে প্রশ্ন করলো যে কি হলো হে, তোমার কি হয়েছে? নিখিলের এই প্রশ্নের উত্তরে একেবারে কোনো ভূমিকা না করে সরাসরি মৃত্যুঞ্জয় কি বলছে? মরে গেল, না খেয়ে মরে গেল। আনমনে অর্ধভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়। খেয়াল করে দেখো, এটা কিন্তু বক্তব্য, ভাবনা প্রকাশ করা না। দেখো কি বলছেন? আর্তনাদ। কেন আর্তনাদ? না, এই বক্তব্যের মধ্যে মৃত্যুঞ্জয় কোনো খাদ নেই, যেন অন্তঃস্থল থেকে সেই লোকটার জন্য, সে মৃত্যুর জন্য তার সহানুভূতি, সমবেদনা, সহমর্মিতা প্রকাশ পেয়েছে। মরে গেল, না খেয়ে মরে গেল। এরপরেই দেখো আরও কয়েকটা প্রশ্ন করে নিখিলের মনে হলো মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে। আরও কিছু কথাবার্তা বলে মৃত্যুঞ্জয়কে দেখে নিখিল যেন একেবারে স্বচ্ছ আয়নার মতো একটা তাকে অনুধাবন করে নিল। কীরকম? ফুটপাথে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজবোধ্য ব্যাপারটা সে ধারণা করতে পারছে না। যে মৃত্যু দৃশ্যটা দেখেছে, ঘটনাটা দেখেছে, সে কিন্তু বিশ্বাস করতে পারছে না। সেটা আশ্চর্য নয়। সে একসঙ্গে পাহাড় সমান মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণার সাথে তুলে দিতে। আসলে কি হয়েছে? তার ধারণার যে সেই পরিধি, থলি বলছেন লেখক এখানে, সেখানে কী করছে? একই সঙ্গে নানা প্রশ্ন, নানা সমস্যাকে সে ঢোকাতে চাইছে। কীরকম? বলছেন ফুটপাথের ওই বিভৎসতা, ক্ষুধাহত বা মৃত্যুর রূপ, না খেয়ে মরা কী ও কেমন, কত কষ্ট হয় না খেয়ে মরতে, কীরকম কষ্ট, ক্ষুধার যন্ত্রণা বেশি আর মৃত্যু যন্ত্রণা বেশি ভয়ঙ্কর। এইরকম নানা ভাবনা, নানা প্রশ্ন তাকে যেন একেবারে নানাভাবে দীর্ণ করতে লাগলো। তার যে ক্ষুদ্র ভাবনায় এতগুলি প্রশ্নকে সে যেন স্থান দিতে পারছে না, উত্তর পাচ্ছে না। তাই আজকে তার এই অবস্থা। বুঝতে পারছো? অনেক বড় গল্প। আমরা আজকে এগোচ্ছি না, আমরা এর পর দিন আবার এখান থেকে শুরু করব। দাগিয়ে রাখো, আমরা শেষ করলাম ওই যে ক্ষুধার যাতনা বেশি, মৃত্যু যন্ত্রণা বেশি ভয়ঙ্কর। আমরা নেক্সট যাওয়া করবো। ভালো থাকো, সুস্থ থাকো, বাড়ির বাইরে যাবে না।